গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের ইতিকথা। আজ ষষ্ঠ পর্ব। রথের দুদিন আগে খুব বৃষ্টি হইয়া গিয়াছিল। সেদিনও সকালের দিকে কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়িল, কখনো মেঘলা করিয়া রহিল। আগের দিন সন্ধ্যা হইতে সংকীর্তন আরম্ভ হইয়াছিল। সারা রাত্রি এক মুহূর্ত বিরাম হয় নাই। সকালবেলা নূতন নূতন লোক আসিয়া দল ভারী করিয়াছে। কীর্তন আরো জাঁকিয়া উঠিয়াছে। যাদব স্নান করিয়া পট্টবস্ত্র পরিধান করিয়াছেন। সকালে ফুলের মালায় তাহাকে সাজাইয়াছে। পাগল দিদিও আজ রেহাই পান নাই। তার গলাতে উঠিয়াছে অনেকগুলি ফুলের মালা, তবে তেল সিঁদুর দেওয়া সধবারা বন্ধ করিয়াছে। আজ যার বৈধব্য যোগ তাকে ওসবার দেয়া যায় না। বেলা বাড়িবার সঙ্গে যাদবের বাড়ির সামনে আর কায়েতপাড়ার পথে লোকে লোকারণ্য হইয়া উঠিল। গাওদিয়া, সাতগাঁ আর উখার গ্রামের একদল ছেলে ভলান্টিয়ার হইয়া কাজ করিতেছে। উৎসাহ তাদেরই বেশি। বাঁশ বাঁধিয়া দর্শনার্থী মেয়ে পুরুষের পথ পৃথক করিয়া দেওয়া হইয়াছে। ভাঙা দাওয়ায় যাদবের বসিবার আসন। অঙ্গনে কয়েকটা চৌকি ফেলিয়া গ্রামের মাতব্বরেরা বসিয়াছেন। তাদের হুঁকো টানা ও আলাপ আলোচনার ভঙ্গি উৎসব বাড়ির মতো, যেন বিবাহ উপনয়ন সম্পন্ন করাইতে আসিয়াছেন। শীতলবাবু ও বিমলবাবু সকাল একবার আসিয়াছিলেন, দুপুরে আবার আসিলেন। বাবুদের বাড়ির মেয়েরা আসিলেন অপরাহ্নে। যাদব এবং পাগল দিদির তখন মুমূর্ষ অবস্থা। শশী আগাগোড়া দুজনকে লক্ষ্য করিয়াছিল। বেলা 11টার পর হইতে দুজনেই ধীরে ধীরে নিস্তেজ ও নিদ্রাতুর হইয়া আসিতেছেন দেখিয়া মনের মধ্যে তাহার আরম্ভ হইয়াছিল তোলপাড়। আরো খানিকক্ষণ পরে শশীর দিকে ঢুলু ঢুলু চোখ মেলিয়া একবার মাত্র চাহিয়া যাদব এক অদ্ভুত হাসি হাসিয়াছিলেন। পাগল দিদি তখন চোখ বুজিয়াছেন। যাদবের মুখ ঢাকিয়া গিয়াছিল চটচটে ঘামে আর কালিমায়। চোখের তারা দুটি সংকুচিত হইয়া আসিয়াছিল। ৩-৪ হাজার ব্যগ্র উত্তেজিত লোকের মধ্যে ডাক্তার শুধু শশী একা। সে শিহরিয়া উঠিয়াছিল, তবু পলক ফেলিতে পারে নাই। যাদব ও পাগল দিদির দেহে পরিচিত মৃত্যুর পরিচিত লক্ষণগুলির আবির্ভাব একে একে দেখিয়াছিল। সকলে যখন টের পাইল যাদবের সঙ্গে পাগল দিদিও পরলোকে চলিয়াছেন, যাদবের আগেই হয়তো তাহার শেষ নিঃশ্বাস পড়িবে, চারিদিকে নূতন করিয়া হইচই পড়িয়া গেল। ছেলে বুড়ো, স্ত্রী পুরুষ একেবারে যেন খেপিয়া উঠিল। ভলান্টিয়ারদের চেষ্টায় এতক্ষণ সকলের দর্শন ও প্রণাম শৃঙ্খলাবদ্ধভাবেই চলিতেছিল। এবার আর কাহাকেও সংযত করা গেল না। যাদব আর পাগল দিদি বুঝি পিছিয়াই যান ভিড়ে। পাগল দিদির দুটি পা ঢাকিয়া গেল সিঁদুরে। তারপর ছেলেদের চেষ্টায় জনতা ঠেকাইবার ব্যবস্থা হইলে শয্যা রচনা করিয়া পাশাপাশি দুজনকে শোয়ানো হইল। কায়েতপাড়ার সংকীর্ণ পথে কোনোবার রথ চলে না। শীতলবাবুর হুকুমে বেলা প্রায় ৩টার সময় বাবুদের রথটি অনেক চেষ্টায় যাদবের গৃহের সম্মুখ পর্যন্ত টানিয়ে আনা হইল। পাগল দিদিকে কোনো মতে চোখ মেলানো গেল না। যাদব কষ্টে চোখ মিলিয়ে একবার চাহিলেন। চোখের তারা দুটি এখন তাহার আরও ছোট হইয়া গিয়াছে। তারপর যাদব আর সাড়া শব্দ দিলেন না। সকলে বলিল সমাধি। পাগল দিদি মারা গেলেন ঘণ্টাখানেক পরে। ঠিক সময়টি কেহ ধরিতে পারিল না। একটি ব্রাহ্মণ সধবা গঙ্গা জলে মুখের ফেনা ধুইয়া দিলেন। যাদবের শেষ নিঃশ্বাস পড়িল গোধূলি বেলায়। শশীর স্পর্শ করিবার অধিকার নাই। তফাৎ হইতে সে ব্যাকুলভাবে বলিল, ওর মুখে কেউ গঙ্গা জল দিন। সত্যি মিথ্যায় জড়ানো জগৎ। মিথ্যারও মহত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্য সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা। যারা যাদব ও পাগল দিদির পদধূলি মাথায় তুলিয়া ধন্য হইয়াছিল, তাদের মধ্যে কে দুজনের মৃত্যু রহস্য অনুমান করিতে পারিবে? চিরদিনের জন্য এই ঘটনা মনে গাঁথা হইয়া রহিল, এক অপূর্ব অপার্থিব দৃশ্যের স্মৃতি। দুঃখ যন্ত্রণার সময় একথা মনে পড়িবে। জীবন রুক্ষ নিরস হইয়া উঠিলে এ আশা করিবার সাহস থাকিবে যে খুঁজিলে এমন কিছুও পাওয়া যায় জগতে, বাঁচিয়া থাকার চেয়ে যা বড়। শোক, দুঃখ, জীবনের অসহ্য ক্লান্তি এসব তো তুচ্ছ। মরণকে পর্যন্ত মানুষ মনের জোরে জয় করিতে পারে। কত সংকীর্ণ দুর্বল চিত্তে যে যাদব বৃহতের জন্য মৃদু হোক প্রবল হোক ব্যাকুলতা জাগাইয়া রাখিয়া গিয়াছেন, শশী তাই ভাবে। যখন ভাবে তখন আফিমের ক্রিয়ায় যাদবের চামড়া ঢাকিয়া চটচটে ঘাম, বিন্দুর মতো ছোট হইয়া আসা চোখের তারকা আর মুখে ফেনা উঠিবার কথা সে ভুলিয়া যায়। বর্ষা আসিয়াছে। খালে জল বাড়িল, ডোবা পুকুর ভরিয়া উঠিল। চারিদিকে কাদা, ডাঙা পথে কোথাও যাওয়া মুশকিল। পালকি বেহারাদের পা কাদায় ডুবিয়া যায়। খুব ধীরে ধীরে চলিতে হয়। এমনি বৃষ্টিবাদলের মধ্যে একদিন কুসুমের বাবা মেয়েকে লইতে আসিল।
সেই দিন তালপুকুরের ধারে কুসুম কেমন করিয়া পড়িয়া গেল সেই জানে। বলিল, কোমরে চোট লাগিয়াছে, হাত গিয়াছে ভাঙিয়া, কি করে যাব তোমার সঙ্গে? আমি তো যেতে পারবো না বাবা, পুজোর সময় এসে আমায় নিয়ে যেও। কুসুমের বাবা অত্যন্ত আফসোস করিয়া বলিল, কতকাল যাওয়া হয়নি, তোর মা কাদাকাটা করেন খুশি, 2 দিন বরং দেখে যাই, ব্যথাটা যদি কমে। কুসুম বলিল, 2-4 দিনে কি এ ব্যথা কমবে বাবা? কোমরের ব্যথায় নড়তে পারি না, হাড়টার ভেঙেছে কিনা কিছু কে জানে। হাতটা সত্যি সত্যি মচকাইয়া গিয়াছিল। শশী আসিয়া পরীক্ষা করিবার সময় এক ফাঁকে জিজ্ঞাসা করিল, ইচ্ছে করে পড়নি তো বউ? কি যে বলেন ছোটবাবু, ইচ্ছে করে পড়ে কেউ কোমর ভাঙে? হাতে তবে তোমার কিছু হয়নি, শুধু কোমর ভেঙেছে না? হাতও ভেঙেছে, কুসুম বলিল। শশী হাতটা নাড়িয়া চাড়িয়ে বলিল, কই, বেশি ফোলেনি তো? কুসুম রাগিয়া বলিল, আবার কি ফুলবে ছোটবাবু, ফুলে কি ঢাক হবে? পরদিন দুপুরবেলা আকাশ ঢাকা মেঘে চারিদিক অন্ধকার হইয়া আসিয়াছিল। শশী বসিয়াছিল নিজের ঘরে। গ্রামান্তরে রোগী দেখিতে যাইবার কথা ছিল, মেঘ দেখিয়া বাহির হয় নাই। নানা কথা ভাবিতে ভাবিতে জোরে বৃষ্টি নামিয়া আসিল। পরক্ষণে আসিল কুসুম, হাতের ব্যথা সহিতে না পারিয়া ওষুধ লইতে আসিয়াছে। শশী বলিল, হাতে এমন কি ব্যথা হলো, এই বৃষ্টি মাথায় করে ওষুধ নিতে এলে বে কি করে? কোমরটা তোমার ভেঙে গেছে? কুসুম অস্পষ্টভাবে বলিল, কষ্ট করে এলাম। তা কেন এলে? বিকেলেই তো আমি যেতাম। সইতে পারি না ছোটবাবু। এবার শশী একটু বিবর্ণ হইয়া গেল। চিরকাল এমনভাবে চলিবে না সে জানিত, একদিন ছেলে খেলায় আর কুলাইবে না। তবু এমন বাদলায় কুসুম বোঝাপড়া করিতে আসিল। কুসুমকে দোষ দেয়া যায় না। ভাষা ভাষা হালকা ভাবের আড়াল দিয়া এই দিনটিকে এড়াইয়া চলিবার চেষ্টা বড় নির্মম। কুসুম যে এতদিন সহ্য করিয়াছে তাই আশ্চর্য। যাই থাক তার মনে, কুসুমের কি আসিয়া যায়? সে কেন চিরকাল তার ভীরু নীরবতাকে প্রশ্রয় দিয়া যাইবে? দীর্ঘকাল ধরিয়া কুসুমের প্রতি নিজের অন্যায় ব্যবহার মনে করিয়া শশীর লজ্জাবোধ হইল। মৃদুস্বরে সে বলিল, কিছু মনে করো না বউ, আমার আগেই বোঝা উচিত ছিল। কুসুম কিছু বলিল না। শশী যেন তাতে আরো বিবর্ণ হইয়া গেল। জানালা দিয়া ঘরে ছাট আসিতেছিল। উঠিয়া জানালাটা বন্ধ করিয়া এতক্ষণে হঠাৎ সে অত্যন্ত বেখাপ্পা ভদ্রতা করিয়া বলিল, বসো না বউ, বসো ওখানে। কুসুম বসিল এবং বসিয়া যেন বাঁচিল। শশী আরো মৃদুস্বরে বলিল, অনেকদিন থেকে তোমায় কটা কথা বলবো ভাবছিলাম বউ, বলি বলি করে বলতে পারিনি। বলা কিন্তু দরকার, আমরা ছেলে মানুষ নই, ইচ্ছে হলেই একটা কাজ কি আমরা করতে পারি? বুঝে সুঝে কাজ করা দরকার। এই তো দেখো, পরাণ আমার বন্ধু, উপকার করতে গিয়ে চিরকাল শুধু অপকারই করেছি, তাও আমি গ্রাহ্য করতাম না বউ। এই বৃষ্টিতে তুমি এলে, তোমার কাছে সরে বসতে না পেরে আমার যা কষ্ট হচ্ছে, কারো মুখ চেয়ে আমি তা সইতাম না। কিন্তু আমি গায়েই থাকবো না, আজ বাদে কাল চলে যাব বিদেশে, আর কখনো ফিরব না। এইরকম অবস্থা একটু মনের জোর করে। কুসুম হঠাৎ মুখ তুলিয়া বলিল, হাতে ব্যথা বলে ওষুধ নিতে এলাম, এসব আমাকে কি শোনাচ্ছেন? শশী থতমত খাইয়া গেল। তারপর শুষ্ক স্বরে বলিল, কি বললে, ওষুধ নিতে এসেছ? হাতটার ব্যথা সইতে পারি না ছোটবাবু। শশী ম্লান মুখে বলিল, হাতের ব্যথার ওষুধ তো জানি না বউ, মালিশের ওষুধ যা দিয়ে এসেছি তাই মালিশ করোগে। কি করে যাবে এই বৃষ্টিতে? কি করে এলাম বলিয়া কুসুম দরজা খুলিয়া বৃষ্টির মধ্যে নামিয়া গেল। চলন দেখিয়া মনে হইল না কাল সে কোমরের চোট খাইয়া শয্যাগত ছিল। শশীর মনে বর্ষার মতো বিষণ্ণতা ঘনাই আসে। কুসুম শেষে এমন দুর্বোধ্য হইয়া উঠিল। সে কত আশা করিয়াছিল কুসুম ধীর শান্তভাবে তার সমস্ত কথা শুনিবে, সমস্ত বুঝিতে পারিবে। কোথাও একটুকু না বোঝার কিছু না থাকায় তাদের দুজনের কারো মনে দুঃখ থাকিবে না, অভিমান থাকিবে না, লজ্জাও থাকিবে না। বোঝাপড়া শেষ হইবে গভীর অন্তরঙ্গতায়, নিবিড় সহানুভূতিতে। তার বদলে এ কি হইল? ভাবিয়া ভাবিয়া শশীর মনে হইল, গ্রাম্য মন কুসুমের, কিছু তার বুঝিবার ক্ষমতা নাই। পরদিন সকালে সে খবর পাইল কুসুমের হাত আর কোমরের ব্যথা কমিয়াছে। কাল সে বাপের বাড়ি যাইবে। কদিন থাকবে বাপের বাড়ি? বলছে তো পূজা পেরিয়ে আসবে, কদিন থাকে এখন। তোমার কষ্ট হবে পরাণ? শশী বলিল। পরাণ গম্ভীর মুখে বলিল, কিসের কষ্ট? দুবেলা ভাত দুটো মাই ফুটিয়ে দিতে পারবে। ভেবেচিন্তে আমি একরকম পাঠাচ্ছি ছোটবাবু, বাপের বাড়ি যেতে না পেলে মেয়ে মানুষের মাথা বিগড়ে যায়। রাত্রে কিছু ঠিক ছিল না।
ভোর রাত্রে গোবর্ধন এবং আরও দুজন মাঝিকে তুলিয়া শশী বাজিতপুরে যাইবে বলিয়া বাহির হইয়া পড়িল। একা বাজিতপুরে যাইতে বড় নৌকা সে ব্যবহার করে না। ছোট নৌকায় গোবর্ধন একাই তাহাকে লইয়া যায়। আজ তাহার বড় নৌকাটির প্রয়োজন হইল কেন কেহ বুঝিতে পারিল না। বিছানা পাতিয়া জলের কুঁজো, বাড়ির তৈরি খাবার ভরা টিফিন ক্যারিয়ার, এক ডালা পাকা আম, চায়ের সরঞ্জাম, ওষুধের ব্যাগ প্রভৃতি নৌকায় তুলিয়া গোবর্ধন সব ঠিক করিয়া ফেলিল। শশী কিন্তু নৌকা খুলিল না। তীরে দাঁড়াইয়া টানিতে লাগিল সিগারেট। রোদ উঠিবার পর কুসুমের ডুলি আসিল ঘাটে, সঙ্গে অনন্ত আর পরাণ। শশীকে দেখিয়া পরাণ বলিল, ছোটবাবু যে এখানে? শশী বলিল, বাজিতপুর যাব পরাণ, তোমাদের জন্য দাঁড়িয়েছিলাম। তোমাদের ওই ছোট নৌকা এদের গিয়ে কাজ নেই। বাজিতপুর পর্যন্ত আমার নৌকায় চলো, সেখানে ভালো দেখে একটা নৌকা ঠিক করে দেব। তাই হোক, কারো আপত্তি নাই। পরাণকে ধরিয়া কুসুম শশীর নৌকায় উঠিল। তার তোরঙ্গ, বোচকা ও অন্য সব জিনিস তোলা হইলে শশী বলিল, তুমি ছইয়ের মধ্যে বিছানায় বসবে যাও, সামনের দিকে এগিয়ে বসো, তাহলে চারদিক দেখে যেতে পারবে। নৌকার দোলনে ঢুলিয়া ঢুলিয়া কুসুমের বাবার ঘুম আসে। কুসুম ছইয়ের মধ্যে পেছনে হালের দিকে তাহার শোবার ব্যবস্থা করিয়া দিল। সে ঘুমাইয়া পড়িলে শশীকে ডাকিয়া বলিল, হঠাৎ আমাকে বাপের বাড়ি পৌঁছে দেবার শখ হলো কেন শুনি? বলিয়া মৃদু হাসিল কুসুম। শশী বলিল, তুমি ভাবছ কাজ নেই না? তোমার জন্য যাচ্ছি শুধু, উকিলের সঙ্গে দেখা করব। মামলা আছে বুঝি? মামলা তো দুটো একটা লেগেই থাকে, সেজন্যে নয়। কি কারণে যেতে লিখেছেন, জরুরি। তবে আজ না গেলেও চলত। কুসুম একটু হাসিল। আর চোখে একবার বাপের দিকে চাহিয়া কুসুম বলিল, আমার জন্য এলেন আজ না? শশী বলিল, হ্যাঁ। গভীর সুখে কুসুমের মুখখানা উজ্জ্বল হইয়া উঠিল। তবু নিঃশ্বাস ফেলিয়া দুঃখের সঙ্গেই বলিল, ভেবেছিলাম বাপের বাড়ি গিয়ে কমাস থাকব, তার হবে না বুঝতে পারছি। আশ্চর্য চরিত্র কুসুমের। এতক্ষণে শশী একটু লজ্জাবোধ করিল। সেদিন রহস্য সৃষ্টি করে নাই কুসুম। ওই রকম বাঁকা তার মনের কথা বলিবার ধরন। সে কিছু বুঝিবে না, কিছু মানিবে না, কেন ভাবিয়া মরে শশী? সেদিন কুসুমের ব্যবহারের মানে ছিল শুধু এই। আর এক বিষয়ে শশী বিস্মিত হয়। সেদিন সে গ্রাম ছাড়িয়া চলিয়া যাবার কথা বলিয়াছিল, সে সম্বন্ধে কুসুমের কি বলিবার কিছু নাই? কথাটা সে বিশ্বাস করে নাই নাকি? বাজিতপুরের ঘাটে নৌকা বাঁধিয়া শশী নামিয়া গেল। গোবর্ধনকে বলিয়া দিল, কুসুমকে বাপের বাড়ি পৌঁছাইয়া দিয়া বিকালে যেন সে নৌকা ঘাটে আনিয়া রাখে। বাজিতপুরের সিনিয়র উকিল রামতারণবাবুর কাছে মোকদ্দমা উপলক্ষে শশীকে মাঝে মাঝে আসিতে হয়। এবারও দেখা করিবার দিন তিনেক আগে তার একখানা চিঠি পাইয়া শশীর কোনো অসাধারণ প্রত্যাশা জাগে নাই। ব্যাপার শুনিয়া খানিক্ষণ তাই সে বিস্ময়ে হতবাক হইয়া রহিল। 10টা গ্রামকে বিচলিত ও উত্তেজিত করিয়া যাদব মরিয়াছেন, কিন্তু আরও যে চমক তিনি সঞ্চিত করিয়া রাখিয়া গিয়াছেন সকলের জন্য, শশী তো তাহা ভাবিতেও পারে নাই। গ্রামে একটি হাসপাতাল করার জন্য যা কিছু ছিল যাদবের, সব তিনি দান করিয়া গিয়াছেন। ব্যবস্থার ভার শশীর, দায়িত্ব শশীর। কি ছিল যাদবের? হাসপাতাল করার উপযুক্ত দান হিসাবে অত্যধিক কিছু নয়। যাদবের দান হিসেবে বিস্ময়কর, প্রচুর। 1015 টাকার কোম্পানির কাগজ, 12-13 হাজার টাকা নগদ, আর যেখানে যাদব বাস করিতেন সেই বাড়ি ও জমি। এত টাকা ছিল যাদবের? পুরনো ভাঙা বাড়িটার স্যাঁতস্যাঁতে ঘরে যাদব ও পাগল দিদির সাদাসিধে ঘরকন্নার ছবি শশীর মনে পড়িতে লাগিল। কখানা বাসন, মাটির হাড়ি কলসি, কাঠের জীর্ণ সিন্দুক, গৃহসজ্জার অভাবজনিত দীনতা। তাও অপূর্ব ছিল সত্য। সে ঘরের পরিচ্ছন্নতা, ধূপগন্ধি শান্ত আবহাওয়া চিরদিন শশীকে অভিভূত করিয়াছে। কিন্তু টাকার ছাপ তো কোথাও ছিল না সেই গৃহী সন্ন্যাসীর গৃহে। রামতারণের বয়স হইয়াছে, আদালতে যাওয়া তিনি অনেক কমাইয়া ফেলিয়াছেন। ভোর 4টে উঠিয়া আহ্নিক করিতে বসেন। মানুষটা ধার্মিক। বলিলেন, স্বেচ্ছায় দেহত্যাগ করবেন এরকম একটা খবর কানে এসেছিল। গুজব বলে বিশ্বাস করিনি, নইলে একবার দেখতে যেতাম। এখন আফসোস হয়। কতবার পায়ের ধুলো দিয়েছেন। এত বড় মহাপুরুষ ছিলেন জানলে পরকালের কিছু কাজ করে নিতাম। এসেছেন গিয়েছেন, টেরও পাইনি কি জিনিস ছিল তার মধ্যে। শশী বলিল, অনেকে সিদ্ধপুরুষ বলতো। তাই ছিলেন। এমন আত্মগোপন করে থাকতেন, বুঝবার কোনো উপায় ছিল না। আগে যদি জানতাম। অনেক কথা হয়, অনেক আলোচনা, অনেক পরামর্শ। রামতারণের ছেলে, জামাই, মুহুরি, আমলারা চারিদিক ঘিরে আসিয়া স্তব্ধ বিস্ময়ে শশীর কথা শুনিয়া যায়। যাদবের দেহত্যাগের বর্ণনা শুনিতে শুনিতে রামতারণ আবেগের সঙ্গে বলেন, মরছে সবাই, অমন মরণ হয় কয়জনার। অসুখ নেই, বিসুখ নেই, ইচ্ছে হলো আর দেহ ছেড়ে আত্মা অনন্তে মিশিয়ে গেল।
তোমার ডাক্তারি শাস্ত্রীকে কি বলে শশী? কি বলবে, কিছুই বলে না। রামতারণ আরো আবেগের সঙ্গে বলেন, কোত্থেকে বলবে? ভারতবর্ষ ছাড়া জগতের কোথায় আছে এই জ্ঞান? ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। দুপাতা ইংরেজি পড়ে এসব আমরা অবিশ্বাস করি, ফাঁকি বলে উড়িয়ে দিই। কই, এবার বলুক দেখি কেউ, কোথাও এতটুকু ফাঁকে ছিল? তুমি নিজে ডাক্তার মানুষ, আগাগোড়া দাঁড়িয়ে সব দেখেছ। যাও শশী, সমস্ত বিবরণটা লিখে কাগজে ছাপিয়ে দাও, পড়ে মতিগতি একটু ফিরুক মানুষের। অল্প বয়স হইতে এ বাড়িতে শশীর আনাগোনা আছে। দুপুরে খাওয়া দাওয়া করিয়া এখানে এসে বিশ্রাম করিল। মৃত্যুর কয়েকদিন আগে শহরে আসিয়া যাদব শেষ উইল করিয়া গিয়াছিলেন। প্রাণ ও মান বাঁচানোর জন্য পালানোর পরামর্শ দিয়া যেদিন শশী তার বকুনি শুনিয়াছিল, তারও পরে মরিবার জন্য যাদব হয়তো সেই সময় মনস্থির করিয়াছিলেন। তার আগে বোধহয় নয়। শশী আজ সব বুঝিতে পারে। যেরকম অপূর্ব ও লোভনীয় হইয়া উঠিয়াছিল মরণ, মানুষ কি সে লোভ ছাড়িতে পারে? নিজে দাঁড়াইয়া সব সে দেখিয়াছিল আগাগোড়া। মরণ এবং কারণ চিরদিনের জন্য তারই মনে গাঁথা হইয়া রহিল। তাকে জড়াইয়া গেলেন কেন? সে ম্লেচ্ছ নাস্তিক। শেষ পর্যন্ত সে অবিশ্বাস করিয়া আসিয়াছে যাদবের অলৌকিক শক্তিতে। তবু হাসপাতাল করার ব্যাপারে তারই হাতে সমস্ত কর্তৃত্ব ছাড়িয়া দিয়া গেলেন। তাকে বিশ্বাসী করার জন্য ব্যাকুলতা ছিল যাদবের। শশীর সে কথা মনে পড়ে। মানুষটার চরিত্রের কত আশ্চর্য দিক একে একে পরিস্ফুট হইয়া উঠিতে থাকে। এই উইলের বিষয় তাকে কিছু না জানানো, এও এক অসাধারণত্ব যাদবের। জানাইয়া গেলে তার ভার গ্রহণ করিতে সে অস্বীকার করিতে পারিত না। তবু যে যাদব জানান নাই, কারণ হয় তার কিছুই নয়। এতগুলি টাকা তার অধিকারে রাখিয়া যাওয়ার জন্য যদি তার সহজ ব্যবহারের ব্যতিক্রম হয়, কৃতজ্ঞতায় হোক আর যে কারণেই হোক, মন রাখা কথা যদি শশী বলে, শেষ কয়েকটা দিনে তার যোগ সাধনার ক্ষমতায় শশীর বিশ্বাস জন্মিলে যদি বুঝিতে না পারা যায় এ বিশ্বাস সতোচ্চারিত, এর পিছনে আর কোনো পার্থিব বিবেচনার প্রেরণা নাই। বিকালে গোবর্ধন আসিল। গ্রামে ফিরিতে হইয়া গেল রাত। শশীর কাছে সমস্ত কথা শুনিয়া বিস্ময়াবিষ্ট গোপাল বলিল, এত টাকা পেল কোথায়? বড়লোকের ছেলে ছিলেন বোধহয়। ওয়ারিশ থাকলে খবর পেয়ে তারা বোধহয় গোলমাল করবে শশী। মামলা মোকদ্দমা না করে ছাড়বে না সহজে। তুই না বিপদে পড়িস শেষে। আমার কিসের বিপদ? আমাকে তো টাকা দেননি। এসব উইল সহজে উল্টায় না। গোপাল অকারণে গলা নিচু করিয়া বলিল, কারো কাছে হিসাব নিকাশ দিতে হবে না তোকে? শশী বলিল, টাকা পয়সার ব্যাপার, হিসাব নিকাশ থাকবে না? তবে আমাকে কৈফিয়ত দিতে হবে না কারো কাছে। আমার খুশি মতো 3 জন ভদ্রলোক বেছে নিয়ে কমিটি করব, তারা আমাকে পরামর্শ দেবেন। সব বিষয়ে কর্তৃত্ব থাকবে আমার। এত খাটবি খুটবি, তুই কিছু পাবি না শশী? হাসপাতালের ডাক্তার হিসেবে ইচ্ছা করলে কিছু মাইনে নিতে পারবো। সমস্ত রাত ভাবিয়া পরদিন গোপাল বলিল, দেখ শশী, তুই ছেলে মানুষ, এসব গোলমেলে ব্যাপারে তোর থেকে কাজ নেই। এসব নিয়ে থাকলে ডাক্তারি করবি কখন? হাঙ্গামা তো সহজ নয়। তার চেয়ে আমার হাতে ছেড়ে দে সব, আমি সব ব্যবস্থা করব। গায়ে হাসপাতাল হবে, এত সব বয়স্ক বিচক্ষণ লোক থাকতে সব ব্যাপারে ছেলে মানুষ তুই। তোর কর্তৃত্ব থাকলে সকলে চটে যাবে শশী, শত্রুতা করে সব পণ্ড করে দেবে। তুই সরে দাঁড়া। শশী বলিল, তা হয় না। হয় না? কেন হয় না শুনি? তুই বুঝি অবিশ্বাস করিস আমাকে? শশী এবার বিরক্ত হইয়া বলিল, অবিশ্বাসের কথা কোত্থেকে আসে? আর কারোকে ভার দেবার অধিকার নেই। আমি দায়িত্ব না নিলে গভর্নমেন্টের হাতে চলে যাবে। গোপাল বোধহয় কথাটা বিশ্বাস করিল না। পরদিন সে চলিয়া গেল বাজিতপুর। ফিরে আসিয়া বলিল, উইলটা দেখে এলাম শশী, সব দায়িত্ব তোকেই নিতে হবে। কিন্তু কাজের কন্ট্রাক্ট তুই যাকে খুশি দিতে পারিস, তাতে কোনো বাধা নেই। তাই দে আমাকে, এজেন্ট করে নে আমায়। শশী বলিল, কোথাও কিছু নেই, আগে থেকে আপনি তো ব্যস্ত হয়ে পড়লেন কেন? গোপাল বলিল, ব্যস্ত কি হই সাধে? তুই ছেলে মানুষ, কি করতে কি করে বসবি? আপনার সঙ্গে পরামর্শ করেই করব। একজন সৎ কাজে যথাসর্বস্ব দান করিয়া গিয়াছে, আরেকজন তাতে কিছু ভাগ বসাইতে চায়। কিছু ভালো লাগে না শশীর। অসংখ্য দুর্ভাবনা ঘনাই আসে। এদিকে অবিশ্রান্ত বর্ষা নামিয়াছে, তাও অসহ্য। গ্রাম কি শ্রীহীন কদর্য প্রকৃতির এই লীলাভূমি। বর্ষার নির্মল বাড়িপাতে গলিয়া হইল পাক, পচিয়া হইল দুর্গন্ধ। পালানোর দিন আরও কতকাল পিছাইয়া গেল কে জানে। কুসুম ফিরিবার আগে গ্রাম ছাড়িতে পারিলে হইত, আর সে উপায় নাই। দেশে এত গণ্যমান্য লোক থাকিতে যাদব শেষে এমন বিপদে ফেলিয়া গেলেন তাহাকেই। যাদবের মহামৃত্যুর উত্তেজনা এখনো কাটিয়া যায় নাই। উইলের খবরটা প্রকাশ পাওয়া মাত্র
আরেক দফা উত্তেজনার প্রবাহ বহিয়া গেল। শীতলবাবু শশীকে ডাকিয়া সব শুনিলেন। বলিলেন, পণ্ডিত মশাই বলে এবং তিনি স্বর্গীয় বলে শশী, নইলে আমি থাকতে আমার গায়ে আমাকে ডিঙিয়ে হাসপাতাল দেবার স্পর্ধা আমি কখনোই সইতাম না। তা শোনো, তোমার ফান্ডে আমি 1000 টাকা দেব। শশীর ফান্ড? টাকাগুলি যাদব যেন শশীর কল্যাণেই দান করিয়া গিয়াছেন। গ্রামের মান্যবরেরাও সদলে শশীর কাছে যাতায়াত শুরু করিলেন। শীতলবাবুর মতো সকলের মনে আঘাত লাগিয়াছে। এত সব ধনী মানী বয়স্ক লোক থাকিতে এত বড় একটা ব্যাপারে সম্পূর্ণ ভার শশীকে দিয়া গেলেন। কি বিস্ময়ের কাণ্ড যাদবের, কি অপমান সকলের! অপমান বোধ করিয়াও তাহারা কিন্তু থাকিতে পারিলেন না দূরে, শশীকে ছাঁকিয়া ধরিলেন। 3 জনের বদলে অযাচিতভাবে পরামর্শদাতা 30 জন সভ্যের কমিটি যেন গড়িয়া উঠিল শশীকে ঘিরিয়া। আর গোপাল অবিরত ছেলের কানে মন্ত্র জপিতে লাগিল, পারবি না শশী, তুই পারবি না, আমায় ছেড়ে দে সব। যাদবের ভাঙা ঘরের চাবি গ্রামের জমিদার হিসাবে শীতলবাবুর কাছে জমা ছিল। একদিন দেখা গেল তালা ভাঙিয়া ঘরের জিনিসপত্রকে তছনছ করিয়াছে, এখানে ওখানে শাবল দিয়া করিয়াছে গভীর গর্ত। ঘটিবাটি কয়েকটা যায় নাই দেখিয়া বোঝা গেল ঘরের ছ্যাঁচড়া চোর আসে নাই, আসিয়াছিল কল্পনাপ্রবণ অনুসন্ধিচ্ছু গুপ্তধনের সন্ধানে। শ্রীনাথ চেঁচাইয়া বলিতে লাগিল, মরবে বেটারা, মরবে! যে হাত দিয়ে শাবল ধরেছিল খসে খসে পড়বে বেটাদের। আইন ঘটিত হাঙ্গামাগুলি সহজে মিটিল না। সাধারণের উপকারার্থে দান করা অর্থের উপর আরেকজন যুবকের অধিকার উইলে স্পষ্ট লেখা থাকিলেও আইনের চোখে কেমন কটু ঠেকিতে লাগিল। কোন পক্ষ হইতে ঠিক বোঝা গেল না। সম্ভবত আকাশ ফুরিয়া গোপাল দাসের ছেলেটার পকেটে এতগুলি টাকা আসিবার সম্ভাবনায় গায়ে যাদের জ্বালা ধরিয়া গিয়াছিল, তাদের পক্ষ হইতেই তদবিরের ফলে উইলের কয়েকটা গলদ বাহির করিয়া উইল বাতিল করার চেষ্টাও হইল। অনুসন্ধান হইল অনেক। শশী বাজিতপুরে ছোটাছুটি করিল অনেকবার। উইলের সাক্ষীদের অনেক জেরা করা হইল। তারপর বেওয়ারিশ যাদবের অর্থ ও সম্পত্তি দিয়া গাওদিয়া হাসপাতাল স্থাপন করিবার অধিকার শশী পাইল। কমিটি গঠন করিবার সময় শশী পড়িল আরেক বিপদে। কাকে রাখিয়া কাকে আহ্বান করিবে? উইলে নির্দেশ আছে মান্যগণ্য বয়স্ক 3 জন ভদ্রলোক। মান্যগণ্য বয়স্ক ভদ্রলোকের অভাব নাই, কিন্তু শশী যাদের মানে, কমিটিতে আসিলে শশীকে তারা মানিবেন না। শশীর যারা অনুগত তারা আসিলে অননুগতরা অগ্নিশর্মা হইয়া উঠিবে। শীতলবাবুকে অনুরোধ করিতে তিনি অস্বীকার করিলেন, রাগও করিলেন। শশী কর্তালি করিবে, গ্রামের জমিদার তিনি শুধু দেবেন পরামর্শ, স্পর্ধা বটে শশীর। শশী সবিনয়ে বলিল, আমি কেন, আপনি সব বিষয়ে হেড থাকবেন। উইলে তো লেখেনি বাপু। অবস্থা বিবেচনা করিয়া শশী তখন বলিল, তবে থাক, ব্যস্ত মানুষ আপনি, এসব হাঙ্গামায় আপনার থেকে কাজ নেই। হাসপাতাল হলে যে স্থায়ী কমিটি হবে, আপনাকে তো তার প্রেসিডেন্ট হতেই হবে। মাঝে মাঝে আমি আসব, উপদেশ নিয়ে যাব আপনার। আপনি সহায় না থাকলে এত বড় ব্যাপার আমি কেন সামলাতে পারবো বলুন? প্রেসিডেন্ট হতে হবে নাকি আমায়? আপনি থাকতে আর কে প্রেসিডেন্ট হবে? শশী যেন আশ্চর্য হইয়া গেল। তখন প্রীত হইয়া শীতল শশীকে খাতির করিয়া বসাইলেন, হুকুম দিলেন জলখাবার আনিবার। বলিলেন, আর কে কে থাকিবে কমিটিতে? শশী বলিল, কাকে নিলে সুবিধা হয় আপনি যদি বলে দিতেন। শীতল বলিলেন, আমার মুন্সিফকে নাও না, উখারার সত্যহরিবাবুকে, আইনজ্ঞ মানুষ। বলবো ওকে, তাহলে 2 জন হলো, আপনি আর সত্যহরিবাবু, আরও একজন চাই। সাতগার হেডমাস্টার কেশববাবুকে নিলে কেমন হয়? এমন কৌশলে শীতলকে বশ করিতে পারায় এবার সহজেই যথারীতি কমিটি গঠিত হইল। শীতলের গৃহে সভ্যেরা একত্র হইয়া পরামর্শ করিতে লাগিলেন। মতান্তরের যে আশঙ্কা শশীর ছিল, দেখা গেল সেটা প্রায় অমূলক। মতান্তরের ভয়টা তার চেয়ে ওদেরও কম নয়। বিনয় ও নম্রতার মধ্যেও কোনো বিষয়ে শশীর দৃঢ়তা উকি দিলে শীতলও সে বিষয়ের প্রতিবাদ করেন না, সংঘর্ষ বাঁচাইয়া চলেন। সত্যহরি ও কেশব বৃদ্ধ, অত্যন্ত নিরীহ মানুষ। ঠিক হইল ফান্ড খুলিয়া চাঁদা তোলা হইবে। যাদবের ভাঙা বাড়ি ও জমি বেচিয়া সাতগা, উখারা ও গাওদিয়ার সংযোগস্থলে হাসপাতালের জন্য জমি কেনা হইবে। শীতলের সভাপতিত্বে একদিন গ্রামে একটা সভা হইয়া গেল। সভায় নিজের বক্তৃতা শুনিয়া শশী নিজে অবাক হইয়া গেল। কে জানিত সে এমন সুন্দর বলিতে পারে। সভায় যথেষ্ট উৎসাহ ও উত্তেজনার সৃষ্টি হইয়াছিল বটে, কিন্তু শেষের দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামায় উত্তেজনা একটু নরম হইয়া আসিল। ছেলেরা চাদরের প্রান্ত ধরিয়া অর্থ সংগ্রহের জন্য সভায় ঘুরিতে আরম্ভ করা মাত্র মেঘের অজুহাতে অনেকে বাড়িও চলিয়া গেল। প্রথমে অনেক ভয় ভাবনা ছিল, এখন শশীর মন উৎসাহে ভরিয়া উঠিয়াছে। বড় কিছু করিবার জন্য যে আগ্রহ চাপা পড়িয়া তাহাকে উতলা করিয়া তুলিয়াছিল, তারই যেন একটা মুক্তি হঠাৎ তাহার জুটিয়া গিয়াছে।
সারাদিন জল কাদায় ছোটাছুটি করিয়া হিসাবের খাতাপত্র বগলে বাড়ি ফিরিয়া সে গভীর শ্রান্তি ও নিবিড় তৃপ্তি অনুভব করে। জীবনে নূতনত্ব আসিয়াছে, বৈচিত্র্য আসিয়াছে। যাদবের কাছে সে বোধ করে কৃতজ্ঞতা। তার সম্বন্ধে গ্রামবাসীর মনে যে দ্রুত পরিবর্তন আসিতেছে, তাতেও শশী এক উত্তেজনাময় আনন্দের স্বাদ পায়। এতদিন সে ছিল ডাক্তার, এবার যেন আপন হইতে ছোটখাটো একটি নেতা হইয়া উঠিতেছে। কাজের মানুষ বলিয়া গ্রামের ছেলেরা শশীকে এতদিন এড়াইয়া চলিত, এবার দল বাঁধিয়া আসিয়া কাজের নামে হইচই করার সুযোগ প্রার্থনা করিতেছে শশীর কাছে। এই বর্ষায় গায়ে গায়ে শশীর নির্দেশ মতো সকলে তাহারা চাঁদা সংগ্রহ করিতে ছুটিয়া গেল। উখারায় পাশের গ্রামে কিসের সভা হইবে, ডাক আসিল শশীর কিছু বলা চাই। শুধু তাই নয়, গ্রামের সামাজিক ব্যাপারের জটলায় জীবনে এবার প্রথম ছেলে মানুষ শশী আহ্বান হইল। সে গিয়া না পৌঁছানো পর্যন্ত সভার কাজ স্থগিত রাখা হইল। যারা বয়স্ক, শশীর বয়স যেন তারা ভুলিয়া গিয়াছেন। কিন্তু সামাজিক ব্যাপারে শশী যোগ দিল না। সে জানে এ শুধু বার্ধক্যের অস্থায়ী আবেগ, যৌবনের সঙ্গে দুদিনের অন্ধসন্ধি। আজ যে হুকা ও কাশির শব্দে মুখরিত সভায় তাকে সম্মানের আসন দেওয়া হইবে, কাল সেখানে তার জুটিবে টিটকারি। এদিকে গোপাল কেমন যেন মুশরাইয়া গেল। হাসপাতাল সংক্রান্ত কোনো ব্যাপারে শশী যে তাকে হস্তক্ষেপ করার অধিকার দিল না, তা যেন তাকে গভীরভাবে আঘাত করিল। উদ্ধত প্রকৃতি গোপালের, অভিমানী মন। শশী তার একমাত্র ছেলে, তার কাছে এমন ব্যবহার গোপাল কল্পনা করিতে পারিত না। মাঝে মাঝে সে অবাক হইয়া শশীর দিকে চাহিয়া থাকে, কিছু যেন বুঝিতে পারে না। ছেলের মনেও শ্রদ্ধা বজায় রাখিতে হইলে নিজের জীবনকে যে বাপের পর্যন্ত শ্রদ্ধার উপযুক্ত করিয়া রাখিতে হয়, এই শিক্ষা গোপালের ছিল না। অদৃষ্টকে দোষারোপ করিয়া তাই সে মনে মনে হায় হায় করে। অনুতাপ যেন আসে গোপালের। মাঝে মাঝে সে ভাবে যে যত অন্যায় করিয়াছে জীবনে, এই তার শাস্তি। একদিন সে শশীকে বলিল, জানিস শশী, অনেক পাপে ভগবান আমাকে তোর মতো ছেলে দিয়েছেন। তোর এত মহত্ব কিসের, তা কি আমি আর বুঝি না ভাবিস? আমার সঙ্গে রেশারেশি করিস তুই, আমাকে লজ্জা দেবার জন্য ন্যায়বান সেজে থাকিস। মহত্ব? বাপ পাপিষ্ঠ, উনি মহৎ। লজ্জা করে না তোর শশী? গোপালের মুখ দেখিয়া শশী একটু ভীতভাবে বলিল, আপনাকে আমি কখনো সমালোচনা করি না বাবা। অবিশ্বাস তো করিস। শশী মৃদুস্বরে বলিল, কিছু বোঝেন না, যা তা ভেবে রাগ করেন। এতে বিশ্বাস অবিশ্বাসের কথা তো কিছু নেই। আপনি যা বলছিলেন তা যদি করতাম, লোকে বলতো না বাপ বেটায় মিলে হাসপাতালের টাকা লুটছে? কথাটা সাময়িকভাবে গোপালের কানে লাগে। তবে গোপালের অভিযোগ তো শুধু যাদবের টাকাগুলি নড়াচড়া করার অধিকার থেকে বঞ্চিত হওয়ার জন্য নয়। যত দিন যাইতেছে সে টের পাইতেছে শশীর জীবনে তার স্থান আসিতেছে সংকুচিত হইয়া। শশী যে তাকে শুধু শ্রদ্ধা করে না তা নয়, সেজন্য আফসোসও যেন শশীর নাই। এইটুকুই গোপালকে পাগল করিয়া দিতে চায়। গোপাল কত কি ভাবে। রাত্রে তার ঘুম হয় না। মাঝরাত্রে ঘুম ভাঙিয়া শশী তাহার তামাক টানার শব্দ শুনিতে পায়। সামান্য একটু সুবিধার জন্য মানুষের জীবন নষ্ট করিয়া যে মানুষটার এক মুহূর্তের জন্য কখন অনুতাপ হয় নাই, গভীর ও অপরূপ এক হীনতা থাকার জন্য যার কঠোর কর্মঠ প্রকৃতি শুধু নিষ্ঠুরতায় গড়া, শশী কি তাকে ভাবপ্রবণ করিয়া তুলিল? সেন দিদির কাঁধে হাত রাখিয়া সে যখন শ্রান্ত গলায় বলে, জানিস সরোজ, ছেলেমেয়ের কাছ থেকে একদিনের তরে সুখ পেলাম না, তখন কাছে উপস্থিত থাকিলে শশী বোধহয় চমকাইয়া যাইত। সেন দিদির কাঁধে হাত রাখিবার জন্যে নয়, গোপালের মুখ দেখিয়া, গলার স্বর শুনিয়া হয়তো সে বুঝিতেও পারিত কত দুঃখে কানা সেন দিদির কাছে গোপাল আজ সান্ত্বনা খুঁজিয়া মরে। একদিন গোপাল একেবারে 500 টাকা শশীর হাতে তুলিয়া দিল। কিসের টাকা? হাসপাতাল ফান্ডে আমি দিলাম শশী। শশী বলিল, মোটে 500? লোকে কি বলবে বাবা? কি আশা করিয়াছিল গোপাল? কি বলিল শশী? নোটগুলি গোপাল ছিনাইয়া লইল, আগুন হইয়া বলিল, কত দেব তবে? লাখ টাকা দেব না যে 1 পয়সা আমি। শশীকে ঘিরিয়া যখন এমনই গোলমাল চলিতেছে, একদিন আসিল কুসুম। কয়েকদিন পরে আসিল মতির খবর। মতির কথা গোড়া হইতে বলি। রাজপুত্র প্রবীরকে স্বামী হিসাবে পাইয়া মতির সুখের সীমা নাই। গ্রাম ছাড়িতে চোখে জল আসে। অজানা ভবিষ্যতের কথা ভাবিয়া একটা রহস্যময় ভীতি বুক চাপিয়া ধরে। তবু আহ্লাদে মেয়েটা মনে মনে যেন গলিয়া গেল। এইটুকু বয়সে এমন উপভোগ্য মন কেমন করা! স্টিমার ছাড়িলে জেটিতে দাঁড়ানো পরাণকে ঘোমটার ফাঁকে দেখিতে দেখিতে ভেতরটা যখন তোলপাড় করিতে লাগিল, আর চোখের জলের সব ঝাপসা হইয়া গেল। রাজপুত্র প্রবীর পাশে বসিয়া আছে অনুভব করার মধ্যেই তখন কি উত্তেজনা, কি আশ্বাস! কলিকাতায় পৌঁছিয়া আগে সে যে একবার কুমুদের খোঁজেই কলিকাতা আসিয়াছিল, মতি সে বিষয়ে কিছুই বলিল না।
প্রথম এই শহরটা দেখাইয়া কুমুদ তাহাকে থ বানাইয়া দিতে চায় বুঝিয়া মতি যথোচিত থই বনিয়া গেল। একটু বোকার মতো কথা বলিতে লাগিল মতি। এটা কি ওটা কি জিজ্ঞাসা করিয়া কুমুদকে অস্থির ও আনন্দিত করিয়া তুলিল। কি অনিন্দ মতির বানানো উচ্ছ্বাস! কোথায় উঠব আমরা? হোটেলে উঠব। কদিন হোটেলে থেকে তোমার সব দেখিয়ে শুনিয়ে বাসা টাসা যদি করি তো করব, নয়তো বেড়াতে কোথাও চলে যাব, কেমন? তাই হোক, যা খুশি ব্যবস্থা করুক কুমুদ, মতির কোনো আপত্তি নাই। নতুন বউ সে, স্বামী এখন যেমন রাখিবে তেমনি থাকিবে। তারপর সংসার পাতিয়া দিলে তখন শুরু হইবে গৃহিণীপনা। এখন তাহার কিসের দায়িত্ব, কিসের ভাবনা? নিজের সৌভাগ্যে মতি পুলকিত হইয়া থাকে। গায়ে কোন মেয়ে তার মতো এমন ভাগ্যবতী? মনের মতো বরের সঙ্গে তো বিবাহ হয়ই না। শ্বশুরবাড়ি গিয়া প্রথমে ঘোমটা দিয়ে ঘরের কোণে বসিয়া থাকে, তারপর বাসন মাজে, ঘর লেপে, রান্না করে আর গালাগালি খায়। কত ভয়, কত ভাবনা, কত তারা পরাধীন। আর তার নিজের পছন্দ করা বর, বিবাহের পরই এমন স্ফূর্তি করিয়া বেড়ানো, সব বিষয়ে স্বাধীনতা। হোটেলের ঘরখানা মতির পছন্দই হইল। রাস্তার দিকে দুটি জানালা আছে, ঝুঁকিলে দুদিকে অনেক দূর অবধি দেখা যায়। ঠিক সামনে একটা ছোট গলি সোজা গিয়া পড়িয়াছে ওদিকের বড় রাস্তায়। সেখানে ট্রাম চলে। কুমুদের সাহায্যে বিছানা পাতিয়া মতি ঘর গুছাইয়া ফেলিল। হোটেলের চাকরদের দিয়া দুটি একটি দরকারি জিনিস আনানো হইল। তারপর মতি সাবান মাখিয়া স্নান করিয়া আসিল। স্নানের ঘরের বন্ধ দরজার সামনে কুমুদের প্রহরী হইয়া দাঁড়াইয়া থাকা কি মজার ব্যাপার! হোটেলের বুড়ো উড়িয়া বামুন, বেটে লিকলিকে বাদামি রঙের মানুষ সে, কিন্তু কথায় কাজে চটপটে। ঘরে ভাত দিয়া গেল। নিজের থালায় ভাতের পরিমাণ দেখিয়া মতি বলিল, মা গো, কত ভাত দিয়েছে দেখো আমাকে, আমার মতো 7টার কুলিয়ে যাবে যে। মেসে হোটেলে এমনি দেয়, নষ্ট হবে তো, ডেকে বলো না তুলে নিয়ে যাক। হোক না নষ্ট, আমাদের কি? তবু মতির মন খুঁতখুত করিতে লাগিল। আহা, ভাত যে লক্ষ্মী, ভাত কি নষ্ট করিতে আছে? খাইতে খাইতে আবার সে আফসোস করিল। কুমুদ বলিল, তুমি তো আচ্ছা মেয়ে দেখছি, একটা তুচ্ছ কথা নিয়ে এত ভাবছ। ভাত নষ্ট হবে, তাও হোটেলের ভাত, এবার মানুষের মনে আসে? খাওয়া দাওয়ার পর সিগারেট টানিতে টানিতে কুমুদ ঘুমাইয়া পড়িল। জ্বলন্ত সিগারেটটা তার প্রসারিত হাত হইতে মেঝেতে খসিয়া পড়িলে মতি সেটা কুড়াইয়া নিভাইয়া তুলিয়া রাখিল। অর্ধেকও পড়ে নাই সিগারেটটা। ঘুম হইতে উঠিয়া কুমুদ আবার খাইতে পারিবে। তারপর গাড়ির কষ্টে মতিরও ঘুম আসিতে লাগিল। চৌকিতে কুমুদ এমনভাবে গা এলাইয়া শুইয়াছে যে পাশে জায়গা খুব কম। নতুন বউ সে, বরের পাশে শোয় তো নিয়ম না। নিয়ম বজায় রাখিতে না পারিয়া মতি দুঃখিত মনে মেঝেতে একটা কম্বল বিছাইয়া শুইয়া পড়িল। 3টার সময় ঘুম ভাঙিল কুমুদের। মুখ হাত ধুইয়া জামাকাপড় পরিয়া সে মতিকে ডাকিয়া তুলিল, বলিল, দরজা দিয়ে বসো, আমি একটু বাইরে যাচ্ছি, কটা জিনিস কিনেই ফিরে আসব। কুমুদ বাহির হইয়া গেলে মতি দরজায় খিল বন্ধ করিল। মিনিট 15 পরেই দরজায় ঘা পড়িতে খিল খুলিয়া সে বলিল, এর মধ্যে ফিরে এলে? কিন্তু তো কুমুদ নয়, 20-22 বছরের চশমা পরা একটা ছেলে। মতিকে দেখিয়া সেও যেন অবাক হইয়া গেল। ঘরের ভিতরে একবার চোখ বুলাইয়া আনিয়া বলিল, এই ঘরে আমার এক বন্ধু থাকত, ঘর ছেড়ে চলে গেছে জানতাম না। মতি কিছু বলিতে পারিল না। পরশুদিন দেখে গেলাম, এর মধ্যে সে কোথায় গেল? কেমন যেন চোখ ছেলেটার, কেমন তাকানোর ভঙ্গি। মতির ইচ্ছা হইতেছিল দরজাটা দড়াম করিয়া বন্ধ করিয়া দেয়। কিন্তু ওর বন্ধু যদি এ ঘর হইতে উধাও হইয়া থাকে হঠাৎ, 2-4টে কথা জিজ্ঞাসা করিবার অধিকার হয়তো ওর আছে। মতির ভয় করিতেছিল। জড়ানো গলায় সে বলিল, আমরা মোটে আজ সকালে এসেছি। এমন সময় হঠাৎ ম্যানেজার আসিয়া হাজির। বোধহয় পাশেই কোনো মেম্বারের ঘরে ছিল। কাকে খোঁজেন? এদিকে আসুন মশাই, সরে আসুন। মতি দরজাটা এবার বন্ধ করিল। শুনিল ছেলেটা বলিতেছে, শ্যামলবাবুকে খুঁজছি। শ্যামলবাবুকে? শ্যামলবাবু তেতলায় গেছেন, 21 নম্বরে। তার ঘরে তো দেখলাম মশাই আপনাকে এতক্ষণ। ব্যাপারখানা কি বলুন তো? সারা দুপুরটা শ্যামলবাবুর সঙ্গে আড্ডা দিয়ে এখানে তাকে খুঁজতে এসেছেন? মতি বুঝিতে পারিল আশেপাশের ঘর হইতে 2-4 জন লোক বাহির হইয়া আসিয়াছে। একটা গোলমাল আরম্ভ হইয়া গেল। রুদ্ধ ঘরের ভেতরে মতি লজ্জায় ভয়ে কাঠ হইয়া রহিল। কোন দেশি ব্যাপার এসব? কি মতলব ছিল ছেলেটার? এই কেমন জায়গায় কুমুদ তাহাকে একা ফেলিয়া রাখিয়া গেল? একটু পরে গোলমালটা দূরে সরিয়া গিয়া অস্পষ্ট হইয়া আসিল, তারপর একেবারে থামিয়া গেল। ঘণ্টাখানেক পর দরজায় আবার ঘা পড়িলে মতির বুকটা ধড়াস করিয়া উঠিল। জিজ্ঞাসা করিল, কে?
হোটেলের চাকর জানিতে আসিয়াছে কিছু দরকার আছে কিনা। মতি বলিল, না, কোনো দরকার নেই। কুমুদ ফিরে আসিল সন্ধ্যার পর। কুমুদকে ব্যাপারটা বলিবার সময় মতির ভয় করিতে লাগিল। শুনিয়া হয়তো সে রাগিয়া অনর্থ করিবে, খুন করিয়াই ফেলিতে চাহিবে সেই দুর্বৃত্ত ছেলেটিকে। কুমুদ কিন্তু শুধু একটু হাসিল, বলিল, ছেলেটা তো চালাক কম নয়। চালাক? পাজি নয়, শয়তান নয়, লক্ষ্মী ছাড়া নয়, শুধু চালাক। এমন ভয় করছিল আমার। মতি বলিল। কুমুদ বলিল, কিসের ভয়? খেয়ে তো আর ফেলতো না। এত লোক রয়েছে চারদিকে, ছল করে তোমার সঙ্গে দুটো কথা বলে যাওয়ার বেশি সাহস কি আর হতো ছোড়ার? হয়তো কার সঙ্গে বাজি টাজি রেখেছিল, তোমার সঙ্গে কথা বলবে। অল্প বয়সের পাগলামি ওসব। হয়তো তাই। তবু কুমুদ কেন তাহা বরদাস্ত করিবে? মনে মনে মতি বড় ক্ষুণ্ণ হইয়া গেল। শশী হইলে হয়তো এরকম হাসিয়া উড়াইয়া দিত না ব্যাপারটা। ছড়ি হাতে ছোড়াটাকে ঘা কতক বসাইয়া দিয়ে আসিত। মতির হঠাৎ মনে হয় কুমুদের এ যেন ভীরুতা। ব্যাপারটা সে যে হালকা করিয়া চাপা দিতে চায়, তার কারণ আর কিছুই নয়। যদি গুরুতর হইয়া ওঠে, যদি তার কোনো অসুবিধা বা ক্ষতি হয়, কুমুদের এই আশঙ্কা আছে। ছোট ছোট অপমান কি কুমুদ তবে হাঙ্গামার ভয়ে গ্রাহ্য করে না? এই বিষয়ে সে কি গাউদিয়ার কীর্তিনিয়োগীর মতো? মতির জন্য কুমুদ একজোড়া জুতা কিনে আনিয়াছিল। বিবাহের পর মতিকে এই তার প্রথম উপহার। একে একে এই হোটেলেই 7 দিন কাটিয়া গেল। এর মধ্যে মতিকে কুমুদ একদিন দেখাইল সিনেমা, আরেকদিন লইয়া গেল গঙ্গা তীরে বেড়াইতে। কত কিসে বলিয়াছিল, ঘুরিয়া ঘুরিয়া শহর দেখাইবে, আজ সিনেমা, কাল থিয়েটার করিয়া বেড়াইবে, গৃহ করে মুখোমুখি বসিয়া থাকিবে কপত কপতির মতো। সেসব সংকল্প কোথায় গেল কুমুদের? তার অপরিমেয় আলস্যপ্রিয়তায় মতি অবাক হইয়া থাকে। কোথাও লইয়া যাওয়া দূরে থাক, মতির সঙ্গে খেলা করিতেও তার যেন পরিশ্রম হয়। অমন কোমল হালকা দেহ মতির, তবু কুমুদের বুকে তার এতটুকু ক্ষণস্থায়ী আশ্রয়। শুইয়া বসিয়া হাই তুলিয়া বই পড়ে কুমুদ। আলস্যের মধুর আরামে দিন একটা সিগারেট খায়। ঝা করিয়া মতিকে খানিকটা আদর করিয়া জানালা দিয়ে পুরা 10 মিনিট চাহিয়া থাকে বাহিরে। অন্য মনে শীষ দেয়, বলে, চা করো মতি। মতি বলে, কোথাও নিয়ে যাবে না জামায়? কুমুদ বলে, কোথায় যাবে? কি আর দেখবার আছে কলকাতায়? একদিন থিয়েটার দেখো, ব্যাস, তাতেই অরুচি। তারপর চলো না একদিন বেরিয়ে পড়ি, পুরী, ওয়ালটেয়ার সব বেরিয়ে আসি। এখানে ভদ্রলোক থাকে? কলকাতা কি শহর? এ তো একটা বাজার। রাস্তায় বেরোলে মাথা ঘোরে। কবে যাবে পুরী টুরির দিকে? যাব, ব্যস্ত কি? কুমুদ হাসে, আঁচল ধরিয়া বিব্রত মতিকে কাছে টানিয়া বলে, একটা ঘরে শুধু আমরা দুজনে কেমন আছি, ভালো লাগে না মতি? লাগে। তারপর ভয়ে ভয়ে, যা বই পড়ো সারাদিন। তুমিও পড়বে মতি, পড়বে। ব্যাস, তারপর এক পেয়ালা চা খাইয়া কুমুদ আবার চিত। আবেগ মূর্ছনার একটা সম্পূর্ণতা মতির কখনো পাইবার উপায় নাই। খানিক অন্যমনস্ক চিন্তা, এক পরিচ্ছদ বই, 10 মিনিট মতি, এ যেন পালা করা খেলা কুমুদের, বৈচিত্র্য সৃষ্টি। ভালোবাসার এত ক্রমশ মতির ভালো লাগে না। তবে ছোট বড় সেবার সুযোগ মতিকে কুমুদ অফুরন্তই দিয়াছে। মতি চা করে, খাবার দেয়, তৃষ্ণার জল যোগায়, দাড়ি কামানোর আয়োজন করে, খুর ধুইয়া সরঞ্জাম গুছাইয়া রাখে। কুমুদের টেরিও মতিই কাটে, দিয়াশলাই, সিগারেট প্রভৃতি যোগান দেয়। আরও কত কি মতি করে। একদিন কুমুদ বলিয়াছিল, পাটা কামড়াচ্ছে বউ। কেন? এমনি কামড়াচ্ছে, কেউ যদি একটু টিপে দিত। মতি আরক্ত মুখে বলিয়াছিল, চাকরকে ডেকে বলো না। হোটেলের চাকর পা টিপবে? তুমি দাও না একটু আস্তে আস্তে। সেই হইতে দুপুরবেলা কুমুদের ঘুম পাইলে মতি তার পাও টিপিয়া দেয়। শহরের শব্দে তখন স্থানীয় একটু স্তব্ধতার চাপ পড়ে। এই সময়টা মতির মন ভারী খারাপ হইয়া যায়। কলের মতো এক হাতে কুমুদের পা টিপিতে টিপিতে অন্য হাতে তাহাকে চোখ মুছিয়া ফেলিতে হয়। নিজেকে কেমন বন্দিনী মনে হয় মতির। মনে হয় কুমুদ তাকে চিরকাল এই ছোট ঘরটিতে পা টেপানোর জন্য আটকাইয়া রাখিবে। তার খেলার সাথী কেহ থাকিবে না, আপনার কেহ থাকিবে না। মাঠ ও আকাশ আর জীবনের চোখে পড়িবে না। বালিমাটির নরম গেয় পথে আর সে পারিবে না হাঁটিতে। 7 দিন, মোটে 7 দিন যে এখানে কাটিয়াছে মতির। তারপর একটি দুটি করিয়া কুমুদের বন্ধুরা আসিতে আরম্ভ করে। ইহাদের সংখ্যা প্রতিদিন বাড়িতে থাকে। আশ্চর্য সব বন্ধু কুমুদের। এইরকম লোক মতি জন্মে কখনো দেখে নাই। আসিয়া দরজায় ঘা দেয়। কুমুদ বলে, কে? আমি। কুমুদ বলে, দরজা খুলে দাও মতি। দরজা খুলিয়া মতি ঘরের কোণে সরিয়া যায়।
সরাসরি ঘরে ঢুকিয়া কুমুদের বন্ধু বিছানায় বসে। প্রথমবার আসিয়া থাকিলে মতির দিকে চোখ পড়ে, খানিকক্ষণ তাকাইয়া থাকে। কোথায় পেলি? কুমুদ শুইয়া থাকিয়াই জবাব দেয়, বউ। বন্ধু হাসে, ফস করিয়া দিয়াশলাই জ্বালিয়া সিগারেট ধরায়। আরেক দফা মতিকে দেখিয়া বলে, চা কর দিকি বউ, চিনি কম, কড়া লিকার। এবং পরক্ষণেই কুমুদের সঙ্গে গল্পে মশগুল হইয়া যায়। মতি গায়ের মেয়ে, বন্ধু যে লোক ভালো নয় সে তা বুঝিতে পারে, তবু আর যে সে একবারও তার দিকে ভালো করিয়া চাহিয়া দেখে না, মতি তাতে আশ্চর্য হইয়া যায়। ভাবে কুমুদের বন্ধুর লোক যেমন হোক, ভদ্রতা জানে, এমন ভাব দেখাইতে পারে যেন এ ঘরে শুধু বন্ধু আছে, বন্ধুর বউ নাই। সকলে একরকম নয়। মতির সঙ্গে আলাপ করিবার চেষ্টাও কেউ কেউ করে। কেউ ঘরে ঢুকিয়াই একেবারে বহুদিনের পরিচিত হইয়া উঠিতে চায়, কেউ ধীরে ধীরে পরিচয় গড়িয়া তুলিতে চেষ্টা করে। কারো কথাবার্তা হয় কৃত্রিম, কারো সহজ ও সরল। বইটই দু একটা উপহারও পায় মতি। এসব বন্ধুদের মধ্যে একজনকে মতির বড় ভালো লাগিল। মোটা জোরালো চেহারা আর শক্ত কালো একঝাড় গোঁফ থাকা সত্ত্বেও। তার নাম বনবিহারী। জাকিয়া বসিয়া সে প্রথমেই ঠাট্টা করিয়া বলিল, খুকি বলবো না বৌদি বলবো? মতি বলিল, খুকি কেন বলবেন? বনবিহারী যেন অবাক হইয়া গেল। কুমুদকে বলিল, কই রে, তেমন গিয়েও নয় তো, কথা বলার জন্য সাদাসাদি করতে হলো কই? কুমুদ বলিল, লজ্জা ভেঙেছে। আরও কত কি ভাঙবে বলিয়া বনবিহারী হাসিল। মতিকে বলিল, অনেক দিনের বন্ধু আমি কুমুদের, বয়সের হিসাব ধরলে আমি তোমার ভাসুর হব, কিন্তু বয়সের কথাটা মনে রাখতে বউ আমাকে বারণ করেছে। মতির লজ্জাও করে, হাসিও আসে। বনবিহারী বলিল, কুমুদ তোমাকে হোটেল এনে তুলেছে শুনে মাথাটা ফাটিয়ে দিতে এসেছিলাম। আমার স্ত্রীও এই ইচ্ছে অনুমোদন করেছেন। এখন তোমার অনুমতি পেলেই কাজটা করে ফেলতে পারি। দেব নাকি মাথাটা ফাটিয়ে? কৌতুকে মতির চোখ উজ্জ্বল হইয়া উঠিল। বনবিহারী বলিল, বিজ্ঞাপনের ছবি এঁকে পেট চালাই। বাড়ি বলতে একটা ঘর আর এক ফোঁটা একটু বারান্দা, তবু সেটা বাড়ি, হোটেল তো নয়। এই রাস্কেলের তাও খেয়াল থাকে না। অসময়ে আসিয়া বনবিহারী অনেকক্ষণ বসিয়া গেল। আগাগোড়া কত হাসির কথাই যে সে বলিল, শেষের দিকে চাপিয়া রাখিতে না পারিয়া মতি মাঝে মাঝে শব্দ করিয়াই হাসিয়া উঠিতে লাগিল। কুমুদকে একদিন সস্ত্রীক তার বাড়িতে যাওয়ার হুকুম দিয়া বনবিহারী সেদিন বিদায় লইল। কুমুদ বলিল, হালকা লোক, ফাঁপা, পয়সার জন্যে আর্টকে জবাই করছে। ছবি আঁকার অদ্ভুত প্রতিভা ছিল, নাম হওয়া পর্যন্ত লড়াই করতে পারল না। মাসিকের পট আর বিজ্ঞাপনের ছবি এঁকে দিন কাটায়, সেজন্য আফসোসও নেই। এমন অপদার্থ। বনবিহারীর অপরাধটা মতি বুঝিতে পারে না, বুঝিতে ইচ্ছাও হয় না। কথার অন্তরালে স্নেহ ছিল বনবিহারীর, সমবেদনা ছিল। গ্রাম ছাড়িয়া, আত্মীয় পরিজনের সঙ্গ ছাড়িয়া ছেলে মানুষ সে যে একটা অপরিচিত অদ্ভুত জগতে আসিয়া পড়িয়াছে, বনবিহারী ছাড়া কুমুদের আর কোনো বন্ধু বোধহয় তাহা খেয়ালও করে নাই। দুদিন পরে সকালবেলা বনবিহারী আবার আসিল। না যাওয়ার জন্য অনেক অনুযোগ দিয়া বলিল, চল কুমুদ, এক্ষুনি আজ যাই, ওখানেই খাওয়া দাওয়া করবি। কুমুদ হাই তুলিয়া বলিল, যাব যাব, এত ব্যস্ত কেন? বনবিহারীর মুখখান এবার একটু গম্ভীর দেখাইল। সুর ভারী করিয়া বলিল, তোর ব্যাপারটা কি বলতো কুমুদ? আমাদের ওদিকে যাস না 6 মাস, যেতে বলে আজ হাই উঠছে। 7 দিন তোর দেখা না পেলে আগে আমাদের ভাবনা হতো, হঠাৎ যে ত্যাগ করলি আমাদের। ত্যাগের স্বভাব আমার নেই, এমনি হাই উঠছে শ্রান্তিতে। সারাদিন শুয়ে থেকে শ্রান্তি? আর যেতে বলবো না কুমুদ। কি দরকার, কাল পরশুর মধ্যে একদিন হুশ করে হাজির হব, দেখিস। বনবিহারী এবার হাসিল। হয়তো তার আগেই জয়া হুশ করে এসে হাজির হবে এখানে। কি শাস্তিটা যে তখন তোকে দেবে ভেবে পাচ্ছি না। খুকিকে ছিনিয়ে নিয়ে গিয়ে 1 মাস হয়তো লুকিয়ে রেখে দেবে। বনবিহারীর মুখে খুকি শব্দটা মতির ভালোই লাগে, তবু সে আবদার করিয়া বলিল, আবার খুকি কেন? বনবিহারী চলিয়া গেলে কুমুদকে বলিল, চলো না যাই একদিন, অমন করে বলেছেন। কুমুদ মৃদু হাসিয়া বলিল, উনি কি আর বলছেন মতি? ওর মুখ দিয়ে আরেকজন বলাচ্ছেন, তার নাম জয়া, ওনার তিনি পত্নী। যাব, ইতিমধ্যে একদিন যাব। এদিকে ক্রমে ক্রমে সন্ধ্যাবেলা কুমুদের সমাগত বন্ধুর সংখ্যা বাড়িতে থাকে। রীতিমতো আড্ডা বসে। চৌকিতে কুলায় না, চৌকি কাত করিয়া রাখিয়া মেঝেতে বিছানা ও চাদর বিছাইয়া সকলে বসে। কেহ অনর্গল কথা বলে, কেহ থাকিয়া থাকিয়া প্রবল শব্দ করিয়া হাসে, কেহ গুনগুন করিয়া ভাজে গানের সুর। দেয়ালে ঠেস দিয়া শুরু হইতে শেষ পর্যন্ত কেহ শুধু ঝিমায়। বিড়ি, সিগারেট আর চুরুটের ধোঁয়ায় ঘরের বাতাস ভারী হইয়া ওঠে। তাস খেলা হয়। টাকা পয়সার আদান প্রদান দেখিয়া মতি বুঝিতে পারে জুয়া খেলা হইতেছে। মতির কান্না আসে।
সহজভাবে নিঃশ্বাস ফেলিতে পারে না। লজ্জা করিতে কুমুদ তাহাকে বারণ করিয়াছে। কুমুদের বন্ধুরা একজন দুজন করিয়া আসিলে মতির বেশি লজ্জা করেও না। এ তো তা নয় যে ঘর ছাড়িয়া 1 মিনিটের জন্য তাহার বাহিরে যাওয়ার উপায় নাই, একপাল বন্ধু জোটাইয়া সে ঘরে কুমুদ সন্ধ্যা হইতে 11টা পর্যন্ত আড্ডা দেয়। হাজার লজ্জা না করিলেও যে চলে না। মতি চা জোগায়, বিকালে স্টোভ ধরায়, রাত 12টার আগে সে স্টোভ ঠান্ডা হইবার সময় পায় না। বোধহয় কুমুদের বলা আছে, সন্ধ্যার বন্ধুরা মতিকে সম্পূর্ণ উপেক্ষা করে। চা পান প্রভৃতির প্রয়োজন পর্যন্ত কুমুদকে জানায়। চা করিয়া পান সাজিয়াই মতির কর্তব্য শেষ, বিতরণ করিতে হয় না। এদিকে জানালায় গিয়া সে বসিয়া থাকে সমস্তক্ষণ। জানালার পাটগুলি ঘরের ভেতরে খোলে, তারই আড়ালে মতি একটু অন্তরাল পায়। ওইখানে মাঝে মাঝে মতির রোমাঞ্চ হয়। ভয়ে সে কাঁদিতেও পারে না, ঘরে এতগুলি মানুষ। রাগে দুঃখে অভিমানে পাখি হইয়া মতির গাও দিয়া উড়িয়া যাইতে স্বাদ হয়। ক্রমে রাত্রি বাড়ে, রাস্তার লোক চলাচল কমিয়া আসে। সরু গলিটার ও মাথায় ক্ষণিকের জন্য আলোকিত ট্রামগুলিকে আর যাইতে দেখা যায় না। তীব্র আলো নিভাইয়া পথের ওপাশে মণিহারি দোকানটি বন্ধ করা হয়। দোকানটির ঠিক উপরের ঘরে মতিরই সমবয়সী একটি মেয়ে টেবিল চেয়ারে পড়া সাঙ্গ করিয়া শয়নের আয়োজন করে। দেখিয়া মতিরও ঘুম আসে। বন্ধুরা চলিয়া গেলে কুমুদ বলে, আগে বিছানা পাতবে, নামিয়ে দেব চৌকিটা, না খেয়ে নেবে আগে? মতি সাড়া দেয় না। উঠিয়া কাছে যাইবে, তাতেও কুমুদের আলস্য। বলে, শোনো, শুনে যাও। রাগ হলো নাকি? শোনই না। বেশিক্ষণ অবাধ্য হওয়ার সাহস মতির হয় না। কাছে গিয়ে সে কাঁদিতে থাকে। বলে, এত লোক ঘরে এলে আমি কেমন করে থাকি? কুমুদ তাকে আদর করিয়া বলে, বন্ধুর এলে কি তাড়িয়ে দিতে পারি মতি? ওরা তো জ্বালাতন করে না তোমাকে। তখন মতি বলে যে কুমুদ আরেকটা ঘর ভাড়া নিক। কুমুদ বলে, ঘরের ভাড়া কি সহজ? অত টাকা কোথায়? মতি তখন জবাব দেয়, টাকার যখন এমন অভাব, জুয়া কেন খেলে কুমুদ? হোটেলের ঘর ভাড়া করলে যদি বেশি টাকা লাগে, খুব সস্তায় ছোটখাটো একটা বাড়ি ভাড়া করে নিলেই হয়। এখানে আর ভালো লাগিতেছে না মতির। আর তাও যদি না হয়, বন্ধুদের কারো বাড়ি গিয়া কুমুদ আড্ডা বসা। এত রাত পর্যন্ত তোমায় একা রেখে যাব? ভয় করবে না তোমার? না, ভয় করবে না, ঘরে খিল দিয়ে থাকব। এবার আর কুমুদ এমন যুক্তি দেখায় না মতি যা খণ্ডন করিতে পারে। প্রথমে মতি কেমন সোহাগ করে যে সে অবশ মন্ত্রমুগ্ধ হইয়া আসে। তারপর মতিকে বোঝায়, বলে, ভেঙে চুড়ে তোমাকে গড়ে নেব বলিনি তোমায়? বলিনি ঘর সংসার পেতে বসবার আশা করো না? সে তো সবাই করে, রাস্তার মুটে থেকে মহারাজ পর্যন্ত। আমি তো সেরকম নই মতি। নিয়ম মেনে চলতে হলে দুদিনে আমি মুষড়ে মরে যাব। ভেসে ভেসে বেড়াই, কাল কি হবে ভাবি না, যা ভালো লাগে তাই করি। আমার সঙ্গে থাকতে হলে কোণে বটি সেজে থাকলে চলবে কেন তোমার? বউ মানুষ আমি, এমন করে থাকবো অমন করে থাকবো, এই ভাব যদি তোমার মনের মধ্যে থাকে, আমার সঙ্গে তোমার তবে বনবে না। আমি রোজগার করে আনবো আর ঘরের কোণে বসে তুমি রাঁধবে বাড়বে, ছেলে মেয়ে মানুষ করবে। কবে তো বলেছি তোমাকে, তা হবার নয়। বউ তুমি নও, তুমি সাথী, অন্তত তাই তোমাকে হতে হবে। তোমার সম্বন্ধে সব বিষয়ে আমার যদি দায়িত্ব নিতে হয়, তুমি যদি ভার হয়ে থাকো আমার, তাহলে তো তোমাকে আমার একটু ভালো লাগবে না মতি। তোমার জন্য যদি আমাকে বদলে যেতে হয়, যেভাবে দিন কাটাতে চাই তা যদি না পারি, কি করে তোমাকে রাখবো আমার সঙ্গে? মতি সভয়ে বলে, ত্যাগ করবে আমাকে? কুমুদ হাসিয়া তার গায়ে মাথায় হাত বুলায়, বলে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে মতি। ভাবনার কি আছে? 1 বছর আমার সঙ্গে থাকলে এমন বদলে যাবে যে আমাকে আর বলে দিতে হবে না। যেখানে যে অবস্থায় থাকো তাতেই মজা পাবে। অভ্যাস নেই কিনা, তাই প্রথমটা একটু অসুবিধা হচ্ছে। 2 দিন পরে আর গ্রাহ্য করবে না। তখন কি করবো জানো? ওদের আসতে বারণ করে দেব। কেন? বেশি দিন আমার কিছু ভালো লাগে না মতি। অনেকদিন পরে কলকাতা এলাম, তাই একটু আড্ডা দিচ্ছি, পিতৃষ্টা জন্মালো বলে। দিন 2 পর বনবিহারী একেবারে সস্ত্রীক আসিয়া হাজির হইল। জয়া একটু মোটা, তবে সুন্দরী, টকটকে রং, মুখখানা গোল, জমকালো চেহারা, চোখ দুটি ঝকঝকে, ধারালো দৃষ্টি। তুমি তো গেলে না, আমি ভাই তোমাকে তাই দেখতে এলাম। তোমার ব্যাপারটা কি কুমুদ? বিয়ে করে বউকে লুকিয়ে রাখলে? ওকে তো অন্তত পাঠালাম 7 বার, তবু কি একবার মনে পড়ল না জয়া বলে একটা জীব কৌতূহলে ফেটে পড়ছে? গা থেকে বউ এনেছি শুনে অবধি অবাক মেনেছি। ধারালো চোখে জয়ামতিকে দেখতে থাকে, বলে, কচি বলে কচি, এ যে ধাঁধা লাগলো কুমুদ। আমার মেয়ে হলে ওকে যে ফ্রক পরিয়ে রাখতাম। তাকায় দেখো কেমন করে। এসো তো ভাই খুকি এদিকে, নেড়ে চেড়ে দেখি। বাজিয়ে দেখবে না? বনবিহারী বলে। কুমুদ বলে,
স্পিড একটু কমাও জয়া, ভড়কে যাবে, পুতুল তো নয়। জয়া হাসিল। মায়া নাকি? শেষে মায়া করতেও শিখলে? মতির দিকে চাহিয়ে বলিল, এসো না এদিকে, এখানে বসো। প্রেজেন্ট কিন্তু আনিনি ভাই তোমার জন্যে, টাকায় কুলুলো না, পরে কিনে দেব। খালি হাতেই ভাব করে যাই আজ। সাধারণ একখানা শাড়ি পরনে, রানীর যেন দাসীর বেশ। জয়ার বেশভূষা, কথাবার্তা, ভাবভঙ্গি মতির কাছে অদ্ভুত ঠেকিতে লাগিল। কুমুদের নাম ধরিয়া ডাকে গুরুজনের মতো, অথচ কথা বলে ফাজলামি করিয়া। এ কোন দেশি মেয়ে মানুষ? প্রথম দেখাতেই জয়ার সম্বন্ধে মতির মনে একটা বিরুদ্ধ ভাবের সৃষ্টি হইয়া রহিল। কেমন একটা অদ্ভুত অনুকম্পার ভাব জয়ার। মতিকে দেখিয়া তার যেন হাস্যকর মনে হইতেছিল। ঘণ্টাখানেক বসিয়া জয়া চলিয়া গেল। মতির মনে হইল ঘরে যেন 1 ঘণ্টা ধরিয়া ম্যাজিক হইতেছিল। ভোজবাজি? কি বলিল জয়া? কেন হাসিল? অর্ধেক সময় মতি তা বুঝিতেই পারে নাই। শুধু কুমুদ ও জয়ার মধ্যে যে নিবিড় অন্তরঙ্গতা আছে, এটা টের পাইয়া বোধ করিয়াছে ঈর্ষা। নাম ধরে ডাকলে যে তোমায়? মতির প্রশ্নে কুমুদ কৌতুক বোধ করিল। আমার বন্ধু যে মতি, অনেকদিনের বন্ধু। মতি অবাক। মেয়ে মানুষ বন্ধু? খানিক্ষণ স্তব্ধ থাকিয়া বলিল, আচ্ছা, ও যে তোমার সঙ্গে ওরকম করছিল, ওর স্বামী রাগ করবে না? কিরকম করছিল? কুমুদ জিজ্ঞাসা করিল। মতি কথা বলিল না। কুমুদ বলিল, তোমার মন তো বড় ছোট মতি। একটু পরে মতির চোখ দিয়ে জল পড়িতেছে দেখিয়া হঠাৎ পাঞ্জাবি গায়ে দিয়ে কুমুদ বাহির হইয়া গেল। বলিয়া গেল, ছিচকাদনও তো কম নও। কুমুদের কাছে এমন কঠিন কথা মতি আর শোনে নাই। স্বামীর প্রথম ভর্ৎসনায় মতির চোখের জল শুকাইয়া গেল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের রীতিকথা। আজ 6ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।